এ ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। তারই এক ধারে আমার ছায়ারে আনি মাঝে মাঝে দুরায় তাহারে, তারই সাথে তুমি হাসিয়া মিলায় কলধ্বনি, দিও তারে বাণী যে মানে তোমার চিরতে। প্রথমে যে প্রশ্নটা আমার মনে আসে বরাবর, যে এতদিন হয়ে গেল, ধরুন সেই জল তরঙ্গ শুরু হয়েছিল আপনার প্রথম ছোট গল্প 1958, তারপর থেকে এটা 2017, মানে হিসেব করে ধরলে তো অনেক বছরই হয়ে গেল, 60 বছর, অলমোস্ট 60 বছর। তো এখনও আপনাকে কি ড্রাইভ করে লেখায়? এটা ঠিকই যে আমার অ্যাটিটিউডটা পাল্টে গেছে। এখন আমি যেটা মনে করি যে যশ, অর্থ, খ্যাতি এগুলো কোনোটাই আমাদের প্রার্থিত নয়, বা এটা করে আমি গাড়ি বাড়ি করবো, এটাও আমার অন্তত কাছে মনে হয় না প্রার্থিত ছিল। আমি কিন্তু ভেতরকার একটা তাগিদে লিখি, একটা জ্বালাপোড়া থেকে লিখি, কেননা আমি অনবরত নিজের অস্তিত্বের যে সংকটটা আমি বোধ করি। তুমি একজন লেখক হিসেবে নিশ্চয়ই এটা বুঝতে পারবে, আমাদের সংকটটা নানান জায়গা থেকে আসে। তার একটা মস্ত বড় প্রশ্ন তার সামনে দাঁড়িয়ে থাকে সবসময়, যে এই মহাজগতের সঙ্গে তোমার রিলেশনটা কী। আমি যা লিখে ফেলেছি তার উপর আমি বসতে চাই না, ঠিক আছে হয়ে গেছে ইট ইজ পাবলিক, সেগুলো নিয়ে আমার কোনো দায়বদ্ধতা নেই। আমি ওটা নিয়ে ভাবিও না, চিন্তাও করি না। সকল নিজের কোনো বই হয়তো উল্টে পাল্টে পড়লাম, এটা অন্য ব্যাপার, কিন্তু খুব কম। পাড়ায় বহুদিন পড়িনি। আমার বহু কেউ যদি রেফারেন্স দিয়ে কথা বলে আমি হাঁ করে তাকিয়ে থাকবো, কারণ আমার মনেই নেই। বা দূরবীন বা ঘুন পোকা, এখন আর তো মনে থাকার কথা না, কেন কত কাল আগে লেখার, দ্বিতীয়বার তো পড়া হয়নি। যখন যে লিখছেন একটা উপন্যাস শুরু, ধরুন দূরবীন, দুটো সময়ের গল্প, তো একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে পরে ধ্রুব আর রেমির গল্প, 50 বছর আগে পরে। হ্যাঁ, আগের পরে। তো তো এই যে করছে, এই যে যেমন অনেকজন দূরবীনের সোজা দিক দিয়ে দেখছি, উল্টো দিক দিয়ে দেখছি। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে দূরবীনের নাম দূরবীন কেন, কোথাও তো একটা জায়গায় রেফারেন্স আছে যে দূরবীন দিয়ে একজন দেখছে, আর সারা উপন্যাসে কোথাও কোনো দূরবীনের রেফারেন্স নেই। তো দূরবীন নাম কেন আর কি? তো আমার মনে হয়েছে এটা সোজা করে উল্টো করে দেখার মতো। হ্যাঁ, এটা দূরে দেখা যায়। তো এটা যে আপনি লিখলেন, এটা কোনো মানে শেষটা কী হবে জানতেন না? না, কোনো পুরো পরিকল্পনাই ছিল না। আমি প্রথম চ্যাপ্টারটা লিখলাম, লেখার পর আমার মনে হলো যে প্রথম চ্যাপ্টার লেখার পর আমার মাথায় এলো, আচ্ছা এইটা তো লিখলাম, এখন এটার কন্টিনিউশন লিখবো নাকি না। এই ভাবতে ভাবতে মনে হলো লেট মি গো ব্যাক, বা ওইটা লেখার পর হয়তো মনে হলো যে লেট মি কাম টু মাই ওন টাইম, এইভাবে আবার চলে এলাম। এটা যেন টাইম ট্রাভেলের মতো আর কি, টু অ্যান্ড ফ্রো, মানে পিছনে যাচ্ছে এগিয়ে আসছে। কিন্তু এটা লেখার সময় বুঝতে পারছিলাম যে এই যে কেলেঙ্কারিটা আমি করলাম, টু টায়ার উপর, অনেকে বলে টু টায়ার, এটা করলাম, এটার ফলে এর উপন্যাসে কোনো পাঠক হবে না। কিন্তু কপাল এমন ভালো আমার যে হয়তো সেই সময় আমার ওই গ্রহের কোনো দোষ কেটে গিয়েছিল, যে কারণে দেখলাম দূরবীনটা মানুষ বুঝতে পারছে। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস বারবার মনে হয়, মানে এটা তো আমরা জানি বাঙালি চিরকালই লড়িয়ে দিতে ভালোবাসে। উত্তমের সঙ্গে সৌমিত্রকে লড়িয়ে দিল, ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানকে লড়িয়ে দিল, এগুলো তো যেমন সুনীল শীর্ষেন্দুর মধ্যে একটা কিন্তু বিভাজন আছে। হ্যাঁ, একটা ওই লাইন আছে আর কি, যে এটা কোথাও জানি। তো এইটাকে আপনাকেও তো এর মোকাবিলা করতে হয়েছে কখনো? আমাদের যে 50-এর যে আমাদের 50-এর লোক বলা হয়, আমাদের মধ্যে তো এই ব্যাপারটা একেবারেই ছিল না। মানে উই আর সো ক্লোজ ফ্রেন্ডস, এবং আমাদের মধ্যে এমন একটা ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল যে কম্পারেটিভ অ্যাটিটিউডটা ছিল না। মানে সুনীল, আমি, দিব্যেন্দু, সন্দীপন, শ্যামল, এ পরস্পরকে খুব শ্রদ্ধাও করতাম। সুনীলের একটা লেখা ভালো বেরোলো, সঙ্গে সঙ্গে কতক্ষণে সুনীলকে ফোন করে জানাবো যে দারুণ হয়েছে, আর সুনীল দৌড়ে এলো আমার কাছে একটা লেখা প্রশংসা করতে।
এইরকম আর কি। বিভিন্ন লোকের কাছে গিয়ে আমরা একজন একটা ভালো একটা কিছু লিখলে মনে হচ্ছে যে আমারই সাকসেস। উই আর সো ক্লোজ নিট একটা আর অদ্ভুত ধরনের বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক ছিল আমাদের মধ্যে। এটা আমাদের মধ্যে কখনো শত্রুতা বা এনমিটি, একটা যুযুধান ভাব কখনো তৈরি করে। আমি বলছি মানে ধরুন একটা ভালো লেখা পড়লেন, পুরো একটা ভেতরে চাপ তৈরি হয় না যে আমাকেও মানে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে, মানে এটাই কিছু কিছু লেখাপড়া এরকম মনে হয়েছে। হ্যাঁ, চাপ তৈরি হয় না, চাপ মানে ভালো লেখার চাপ, ভালো লেখা যেরকম কারো একটা ভালো লেখা পড়লে আমি যেরকম উদ্বুদ্ধ হই, আমি ওটাই বলছিলাম, উদ্বুদ্ধ হই। আমি যেরকম লেখাটা পড়ে যেরকম ভাতটা পড়ে আমি শরীরকে বলেছিলাম যে কি অসাধারণ গল্প লিখেছেন, একটা ভূতের গল্প লিখেছিল। শুনে শরীর তো এটা ভূতে বিশ্বাস করতো না, কিন্তু ভূতের গল্পটা লিখেছিল এত মানে কবির লেখা বলে আর কি, সে মানে ভাবা যায় না এত ভালো গল্প। সে রাধাকৃষ্ণের সেই আমলটা মনে পড়ে আর কি, এত অসাধারণ লিখেছিল। তো সেখানে ভূত বলতে কিছু না, গাছগুলো একটা পথ হারিয়ে ফেলার লক্ষ্যে পথ দেখাচ্ছে, অসাধারণ। ভূতের কথাটা যেটা আমরা ভূতের কথা উঠলো, তো সেটা আমি যেখানে ভূতেরা তৈরি হয় বা ভূতেদের কারখানা যেখানে, সেখানে যেতে যেতে আমি শুনবো। আমার ছাত্ররা কোনো খারাপই করতো। তো এখন যেটা জিজ্ঞেস, ওই ভূতের কারখানায় যাওয়ার আগে যেতে যেতে হঠাৎ করে কথা মনে পড়ে গেল যে আপনি কি নিজে কখনো মানে আপনার তো স্পোর্টসেও আপনার প্রচুর আগ্রহ আছে, তো আপনি কি কখনো নিজে খেলাধুলা করেছেন? ওরে বাবা, খেলাই তো আমার মানে ফার্স্ট প্রেফারেন্স ছিল। আপনি কোন স্পোর্টসে বেশি? আমার স্পোর্টস সবই ভালো লাগতো। আমি ধরো ক্রিকেট, ফুটবল এগুলো তো খেলতামই ছেলেবেলা থেকে। তারপরে যখন কলেজে পড়ি, প্রথম যখন ভর্তি হলাম কলেজে, তখন তো হোস্টেলে থাকতাম। হোস্টেলে আর কলেজেও টেবিল টেনিস বোর্ড ছিল, তো টেবিল টেনিস তখন খেলতে শুরু করলাম। খেলতে শুরু করে ওটা এত বেশি আমার মানে ভাল লাগতে লাগলো যে আমি তখন পাগলের মতো টেবিল টেনিস খেলতাম। ফলে টেবিল টেনিসে আমি খুব ভালো খেলতে শুরু করলাম। আমি কলেজ চ্যাম্পিয়ন ছিলাম। খেলাধুলো ভীষণই ভালোবাসতাম, সকাল উঠে দৌড়তাম কেস পরে, হাফ প্যান্ট পরে। তারপরে ফুটবল খেলতাম খুব ভালো, রীতিমতো প্র্যাকটিস থাকতো। হ্যাঁ একদম, মানে রীতিমতো। আমার সম্পর্কে আমার স্পোর্টস টিচার এখনও বেঁচে আছেন, তার 90 বছর উপর বয়স। তার খুব আশা ছিল যে আমি একজন ভালো খেলোয়াড় হব, আমার নিজেরও সেরকম আশা ছিল। কিন্তু কুচবিহার থেকে আইএ পাস করার পর আমি কলকাতায় চলে আসি, বিকম পড়ব বলে। কলকাতায় এসে আমার খেলাধুলো সব গেল, কারণ এইখানে এসে আমি খুব মুখচোরা ছিলাম। মুখচোরা থাকার ফলে যে ক্লাব ট্রাবে গিয়ে বলবো যে আমাকে খেলতে নিন বা ওয়াইএমসি থেকে ভর্তি হবো, টেবিল টেনিস খেলবো, এটা পারতাম না। মানে এই মুখচোরা ভাবের জন্য আমার ওটা হয়নি। একদিক দিয়ে ভালোই হচ্ছে, খেলা তো 30-32 বছর বয়স পর্যন্ত মানুষ সত্যিকার যে ধরো যেগুলো খুব পরিশ্রমের খেলা, ফুটবল লোকে খুব বেশি হলে 35-36 বছর বয়স পর্যন্ত খেলতে পারবে, তার বেশি তো নয় সম্ভব। ক্রিকেট ধরো ওই 40-এর নিচে ম্যাক্সিমাম। আর ফাস্ট বোলার হলে তো আর কথাই নেই, শুধু তাকে রিটায়ার করে যেতে হবে আগে। হ্যাঁ, ফলে ফুটবলটা খুব বেশি দম লাগে। বা টেনিসটা আমার খুব খেলার ইচ্ছে ছিল, কারণ বাবা টেনিস খেলোয়াড় ছিলেন। বাবা খুব ভালো স্পোর্টসম্যানও ছিলেন, গায়ক ছিলেন, সব ছিলেন। কিন্তু টেনিস খেলাটার আমি তেমন সুযোগ পাইনি। এর আমার খুব টেনিস খেলার ইচ্ছে ছিল। এই যে আপনি মফস্বলে থেকেছেন, মফস্বলের কলেজ বা ওই যে একটা পরিবেশ, তো এই খেলাধুলা তার মধ্যে থেকে কি ভূত ঢুকলো? না, ভূত অনেক আগেই আমার জীবনে ঢুকেছে, নানান রকম ভূত। এখন আমরা তো বাবার সঙ্গে রেলের চাকরির সূত্রে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি। প্রথম আমার যে অভিজ্ঞতাটা হয় সেটা কাটিহারে, যখন আমরা ছিলাম সাহেব পাড়ায়, আমাদের বাংলো বাড়ি ছিল, বেশ বড় বাড়ি, অনেকটা বাগান চারদিকে, আর বাড়িটা বেশ পুরনো বাড়ি, মানে ভাঙাচোরা বাড়ি নয়, কিন্তু ঠিকই আছে, বাড়ি খুব ভালো, কিন্তু যথেষ্ট পুরনো। হ্যাঁ, মানে সাহেব আমল থেকে, তখন সাহেব আমলই চলছে। আমরা যখন কাটিয়ে তখন 42-43 সাল, তখন সাহেব আমল চলছে, মানে তখন যুদ্ধ চলছে, কিন্তু সাহেবরা আছে আর কি দেশে। তখন আমার বয়স হবে 6, ম্যাক্সিমাম 5.5-6। রাত্রি তখন 1-2 হবে, সেই সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সবাই ঘুমোচ্ছে, আর ঘুম ভেঙে গেল মানে একেবারে জাগ্রত, ঘুমে কোনো আঁশও নেই, মানে পুরোপুরি জেগে গেছি। চোখ খুলে যেন আমি জাগ্রত, অন্ধকার, আর খুব ভীতু ছিলাম।
ভূতের ভয় খুব ছিল। তা আমাদের পিছন দিকে বাংলোর পিছন দিকে বাগান, তার পিছনে গেট ছিল একটা, আর সামনে তো একটা গেট ছিল ফটক। সেইখান থেকে শুরু হলো ওই মেম সাহেবের পায়ের হাই হিলের শব্দ। আর হাই হিলের শব্দটা আমার এত চেনা, কারণ তখন তো সাহেব মেমদের সবসময় আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আমাদের বাড়িতে অনেক পার্টিতে তারা আসতেন, আমাদের বাড়িতে খেয়েছেন লাঞ্চ ডিনার। মেম সাহেবদের খুবই চিন্তা, মানে মেম সাহেবদের সঙ্গে আমার মোটামুটি একটা রিলেশনটা ছিল আর কি। তাদের পায়ের শব্দ আমার খুব চেনা শব্দ। সে হাই হিলের শব্দ আসছে টাক 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 করে, পরিষ্কার বুঝতে পারছি কেউ একটা হেঁটে আসছে। এত রাত থেকে হেঁটে আসছে, হেঁটে এলো। আমাদের তো দরজাটা বন্ধ, সে দরজাটার ভেতরে ঢুকে গেল। ঢুকে একদম আমার পাশে, আমি যেখানে শুয়ে আছি পাশে দরজা, খোলা দরজা, তারপরে দাঁড়ানটা, ওইখানে ডাইনিং টেবিলটা পাতা। পরিষ্কার বুঝতে পারছি অত রাত্রে তো শব্দটা ওই চারদিকে ঘুরছে, টেবিলের চারদিকে ঘুরছে। 3বার 4বারটা পরিক্রমা করলো, আবার ওটা আস্তে 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 ফিরে গিয়ে গেটের কাছে গিয়ে মিলিয়ে গেল। এই সাউন্ড, আমি তো ভয়ের চোরে চিৎকার, আর সে ঠাকুমা উঠে সেই কী হয়েছে সেই বাড়িতে হই হই পড়ে গেল, মাথায় জপ টপ করে দাঁড়িয়ে স্বপ্ন দেখে। ভূত তো ভয় পাওয়ায় না। আমার ভূতটাও একদম মজা করার জন্য লেখা, আর সেটা আমি বাচ্চাদের জন্য যখন লিখি তখন ওই ভূতকে আমাদের অনেক সময় বড়দের লেখা দেবো, গয়নার বাক্সে ভূত আছে। আরেকটা তো আছে যেখানে সে ভূতের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেখানে ভূতটা এসে কি ওকে সাহস বাড়িয়ে দিত। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম ছিল। তারপরে আরেকটাও ছিল বাচ্চাদের, যে হেতমগড়ের গুপ্তধন, সেখানেও ছিল যে লোকটার সাহস, হ্যাঁ ওই কানে এসে দাঁত পড়ে গেছিল, দাঁত পুঁতে দেয়, বুকের সাহসের থলিটা ফুলিয়ে দেয়। তো এই ভূত আর কি, এই যে এই ভূত কি ওই জন্যই না, এই ভূতটা আমার একেবারে কল্পনাপ্রসূত। এগুলোর সঙ্গে ওই আমার নিজস্ব ভৌতিক অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই, কেননা আমার যে নিজস্ব অভিজ্ঞতা সেগুলো ভালো নয়, মানে সেগুলো আমাকে যথেষ্ট বিব্রত করেছে, অস্বস্তিতে ফেলেছে, যাকে বলে অপ্রতিভ করেছে। আর আমার বাচ্চাদের ভূত কিন্তু তা নয়, তারা ফ্রেন্ডলি ভূত। তারা আসে, তারা সাহায্য করে, মানুষকে হেল্প করে, এবং ধরো সুপারম্যান, স্পাইডারম্যান এদের মতোই আর কি, একটা চরিত্র যে সব কিছু করতে পারে, অনেক সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী। মানে ধরুন এই যে ভূতের গল্প এত লিখেছে, বাচ্চাদের গল্প এত ভ্যারাইটি অফ গল্প লিখেছে, থ্রিলার আছে, প্রেমের উপন্যাস আছে, সামাজিক, মানে আমি এমনি ক্যাটাগরি করছি, ক্যাটাগরি হয়তো করা উচিত নয়, ভালো ঠিকও নয়, কিন্তু এই যে এখান থেকে এত ছবি তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, এত মুভিজ হয়েছে, হ্যাঁ, আক্রান্ত হয়েছে, যেটা বেশ অনেক আগের একটি ছবি তো অনেক হলো, বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, মানে বড়দের গল্প নিয়ে, শবর দাশগুপ্তকে নিয়ে ছবি হয়েছে, পরপর দুটো হলো আর কি। হ্যাঁ, তার আগেও তো নানা রকম গল্প হয়েছে, ছোটদের পাতাল ঘর হয়েছে, ছায়াময় হয়েছে, আরও হচ্ছে, অনেক অনেক ছবি হচ্ছে। আমার পক্ষে দুশ্চিন্তার কারণ হচ্ছে যে আমার গল্প এত ছবি হচ্ছে কেন, এত সিনেমা কেন হচ্ছে, একটাও হতো না, কেউই আমার গল্প না, সেটা তো ভালো, সেটা তো সাহিত্য নির্ভর ছবি হওয়া তো ভালোই না। একটা বিষয় তোমাকে বলি পরিষ্কার করে, যে সিনেমা এবং সাহিত্য এই দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মিডিয়াম, একদম ডিফারেন্ট মিডিয়াম। সো তুমি কিছুতে আশা করতে পারো না যে যা আমি লিখেছি সেটা পুরোটাই সিনেমায় ট্রান্সফর্ম করা যাবে, এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। দুটোর এটা একটা দ্বিমাত্রিক সিনেমা, এবং তাতে সুনির্দিষ্ট একটা গল্প থাকবে, তার একটা লিমিট আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এবার সেটা কাটছাট করতেই হবে। মানে তাহলে কি এরকম ব্যাপারটা, যখন আপনি ধরুন কাউকে অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ তুমি আমার ছবিটা করতে পারো, আমার এই গল্পটা নিয়ে, তখন মনে মনে অফ হয়ে যান যে হ্যাঁ হ্যাঁ, যে না হলে তো কষ্ট একটা, হ্যাঁ এটা সম্ভব নয়, পুরো জিনিসটা আনা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। সত্যজিৎবাবু পথের পাঁচালী করেছেন, পথের পাঁচালী কত পার্সেন্ট করেছেন উনি? পথের পাঁচালী অসাধারণ ছবি হয়েছে, সেটা সন্দেহ নেই, কিন্তু পথের পাঁচালীর উপন্যাসটার কত পার্সেন্ট নিয়ে ছবি, বুঝতে পারছো, তাকে কতটা বাদ দিতে হয়েছে, কতটুকু নিয়ে ছবি করেছেন, ওইটুকু তিনি ভীষণ ভালো করেছেন। তাদের পথের পাঁচালীর আস্বাদ আমরা পেয়েছি, কিন্তু পথের পাঁচালী বই পড়ার আস্বাদ আর এটা দেখার আস্বাদ কিন্তু এক নয়, খানিকটা ভাব আসে, কিন্তু সবটা এক নয়।
এই বাড়িতে তো এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম যে এখানেও এত বই, ভেতরেও আছে একটা বড় বই, ওপরেও অনেক বই আছে শুনলাম। তো এই যে এত বই, এত বই, তো আপনার নিজের লেখা বইয়ের সংখ্যা আপনার মনে আছে? আমার মনে হয় যে আমার বড়দের বইয়ের সংখ্যা, বড়দের উপন্যাসের সংখ্যা এখনও 100 ছাড়ায়নি, 100 নিচেই আছে। আর ছোটদের জন্য আমি যেটা রেখেছি 34-35টা হবে। আচ্ছা, কিন্তু লেখক, হ্যাঁ, লেখকের সঙ্গে যারা থাকে, হ্যাঁ, তো তারা কতটা বিব্রত বা তাদের রিয়াকশন কী হয়? আমার বউ একসময় একটা কথা বলতো যে দেখো আমি আমার স্ত্রী তখন দেখতে শুনতে ভালোই ছিলেন, তো উনি বলতেন যে আমি জীবনে কখনো কেরানি পছন্দ করতাম না স্বামী হিসেবে, জীবনে কেরানি পছন্দ করতাম না, কেরানির বউ হব না। তো আমি সাহিত্যিককে বিয়ে করলাম, কিন্তু তো কেরানির চেয়েও বেশি, কেরানি তো অফিসে কেরানিগিরি করে, বাইরে এসে সে তো সময় দেয়, এতে বাড়িতে এসেও কেরানিগিরি করে, সেই তোমাকে পাবো কখন? আমার ছেলে মেয়ের সঙ্গে তো বটেই, এবার বন্ধুর মতো, আর আমার বৌমা, আমার নাতনি, এদের সঙ্গে আমার যা সম্পর্ক, তোরা হেসে গড়ায় আর বলে যে তোমাকে দেখে কে বলবে যে তুমি একজন গ্রামবাড়ি লেখক, এইরকম ছেলে মানুষই করো। ছেলে মানুষই আমার ভিতরে অনেক আছে, এখনও আছে, দুষ্টুমি আছে, নানা রকম দুষ্টুমিও করি। তাই সেই জন্য আমার আবার ছেলে মেয়ের কাছে এখন বুকুরি খেতে হয় এই বুড়ো বয়সে। হ্যাঁ, ছেলে মেয়ে বকে, বউ তো বকেই, তাছাড়া ছেলে মেয়ে বকে, বৌমা বকে, সব এখন বকাছড়া করে। যেটা বহুদিন ইচ্ছে ছিল, শখ ছিল, আজ এই 2017-তে এসে পূরণ হলো। এই শখটা শুরু হয়েছিল 1997 সালে। কোনো জিনিসের জন্য হয়তো ওয়েট করতে হয়, আজকে ওয়েট শেষ হলো, আরেকদিন দেখা হবে। শুনুন, নিশ্চয়ই ভালো থেকো তুমি যে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। আর মনে রেখো যে হয়তো মুখোমুখি দেখা হয় না, কিন্তু তোমার লেখার সঙ্গে ভিতর দিয়ে আমার সঙ্গে যোগাযোগ হয়, এবং তোমার এবারকার লেখা আমার খুব ভালো লেগেছে, তোমাকে বললামও সেটা। আগে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আসি, হ্যাঁ আসি।